সরাসরি আলোচনায় যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এবং এর সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা এই অংশটা মূলত পড়বো হচ্ছে বিসিএস এর জন্য, কারণ এখান থেকে বিসিএস এ 1 থেকে 2টি প্রশ্ন অবশ্যই থাকবে। তো আমরা দেখে নেই এই অংশে আমরা কি পড়বো। পড়বো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম, মৃত্যু ও সাহিত্যকর্ম সম্পূর্ণ এবং নাটকগুলোর কিছু বিস্তারিত পড়ব। বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্নের সমাধান দেখব। কিছু টেকনিক দেব যেভাবে আমরা মনে রাখতে পারি সে ধরনের কিছু টেকনিক আপনাদেরকে দেখাবো, এবং একই সাথে আমি সাজেশন করে দিব যে কোন বিষয়গুলো আপনি বেশি করে মনে রাখতে পারেন বা মনে রাখার দরকার বলে মনে করছি। তো চলুন আমি চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই আলোচ্য বিষয়ে। প্রথমেই একদম আমার সাথে পুরো ক্লাসটা একদম 100 মনোযোগ দিয়ে কথা শুনবেন, দেখবেন আপনার সবকিছু মুখস্থ হয়ে গেছে শেষ পর্যন্ত। একদম প্রথমেই আসবো, দেখেন প্রশ্ন আসছে কোথা থেকে। উইলিয়াম শেক্সপিয়ার, একদম আপনাদেরকে প্রথম আমি যে জায়গাটা দেখাবো সেটা হচ্ছে শেক্সপিয়ার বানান। দেখেন এইখানে যে বানান আছে, বানানের শেষে একটা ই আছে, সো আপনারা এইটুকু একটু মনে রাখবেন, শেক্সপিয়ার বানানের শেষে ই রয়েছে। সো আপনাকে কিন্তু বানান থেকে প্রশ্ন দিলে এই নামটা এভাবে দিতে পারে। আরেকটা বিষয় চলে আসছে এখন, এই ব্যক্তির জন্ম মৃত্যু থেকে প্রশ্ন আসবে এবং তার জীবন বৃত্তান্ত থেকে প্রশ্ন আসবে। সাহিত্যকর্ম থেকে তো আসতে পারেই, জীবন বৃত্তান্ত থেকেও আসবে। আমি জীবন বৃত্তান্তটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন জীবন বৃত্তান্ত প্রথমে হচ্ছে তার ডাক নাম কি। ডাক নাম হচ্ছে, শেক্সপিয়ারের নিকনেম হচ্ছে দ্য সোয়ান অফ অ্যাভন, মানে হচ্ছে অ্যাভনের কবি বলা হয় ওনাকে। অ্যাভনের কবি বলা হয়। কেন অ্যাভনের কবি বলা হয়, আমি কিছু লাইন আপনাদেরকে মার্কিং করে দিচ্ছি, সেই লাইনগুলো একটু বেশি করে বোঝার চেষ্টা করবেন। প্রথমত এইটা জন্ম মৃত্যু সাল। দেখেন তার জন্ম হচ্ছে, মূলত আপনারা যেটি মেমোরাইজ করবেন সেটি হচ্ছে 23শে এপ্রিল 1564। কোথায়? স্থানটা হচ্ছে স্টার্টফোর্ড অন অ্যাভন, ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ডের অ্যাভনে। আচ্ছা, তার মৃত্যু হচ্ছে 23শে এপ্রিল 1616। তাহলে জন্ম আর মৃত্যু দুইটা তারিখ কিন্তু একই, বাট সাল দুটি হচ্ছে, একটি হচ্ছে 1564, আরেকটি হচ্ছে 1616। এই দুটি লাইন আপনাকে খুব বেশি মনে রাখতে হবে। আমি একটু লাইনগুলো সবুজ কালি করে দিচ্ছি, আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। দেখেন মৃত্যু স্থানটাও একই স্থানে, যেহেতু তার জন্ম এবং মৃত্যু একই স্থানে, এই কারণে তাকে বলা হয় হচ্ছে বার্ড অফ অ্যাভন, মানে অ্যাভনের কবি। দেখেন জন্ম মৃত্যু দুইটাই হচ্ছে কোন জায়গাতে? অ্যাভনে। এজন্য তাকে বলা হচ্ছে বার্ড অফ অ্যাভন। আচ্ছা, এরপরে আচ্ছা বলা আছে, দেখেন ভাই বোন এগুলো লাগবে না, অকুপেশন এইটা লাগবে, এই লাইনটা লাগবে। আমি সবুজ লাইন যেগুলো করেছি সেগুলো কিন্তু পড়বেন আপনারা। অকুপেশন, পেশা হচ্ছে রানী এলিজাবেথের সময়কার প্লে রাইট। দেখেন এখান থেকে আপনাকে কি প্রশ্ন করবে, এই যে প্লে রাইট বানানে ডাব্লু শব্দটা থাকবে কি থাকবে না সেটা নিয়ে প্রশ্ন করবে। অর্থাৎ প্লে রাইট বানানটার একটা ফরম্যাট আপনাকে মনে রাখতেই হবে। প্লে আর রাইট বানান কি? WRIGHT। তাহলে নাট্যকারের ইংলিশটা প্লে রাইট যখন বলবো আমরা, তখন এই বানানটা খেয়াল রাখবো। ক্লিয়ার? একই সাথে তাকে বলা হয় পয়েট এবং অ্যাক্টর, কারণ তিনি কিছু কবিতাও লিখেছেন, আবার একইভাবে তিনি অভিনয়ও করেছেন। সব মিলিয়ে তাকে পয়েট এবং অ্যাক্টর বলা হয়, এবং মূলত তিনি হচ্ছে নাট্যকার বা প্লে রাইট। আচ্ছা, এরপর এখান থেকে যে তথ্যটা আপনি পড়বেন, সব পড়তে যাবেন না, কারণ সবকিছু মনে থাকবে না। যতই গুরুত্বপূর্ণ হোক, কিছু জিনিস আপনাকে বাদ দিতেই হবে। এরপর আপনি পড়বেন হচ্ছে এই কবির উপাধি অংশটা, অর্থাৎ টাইটেল, মানে তাকে কি বলা হয় সেই সম্পর্কে যে পুরো বিস্তারিত আছে এটা পড়বেন। যেমন তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন বা অ্যাভনের কবি বলা হয়। বার্ড অফ অ্যাভন, প্রথমেই বলছি কেন অ্যাভনের কবি বলা হয়, কারণ সে তার জন্ম এবং মৃত্যু একই স্থানে, সেই স্থানের নাম হচ্ছে অ্যাভন, এই জন্য তাকে বার্ড অফ অ্যাভন বা অ্যাভনের কবি বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই বার্ড বানানটা কিন্তু খেয়াল রাখবেন, BARD, বার্ড। এই বার্ড মানে হচ্ছে কবি, এখানে কিন্তু পাখি নাই, সাবধান। হ্যাঁ, এরপরে তিনি হচ্ছে প্লে ফাদার নামেও বিখ্যাত, তাই নাটক বাবা বলা যেতে পারে, কারণ হচ্ছে তিনি সবসময় নাটক নিয়েই থাকতেন। একই সাথে তিনি হচ্ছে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, যেমন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল, একইভাবে উনি হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি। তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার, এই লাইনটুকু আপনার লাগবে, গ্রেটেস্ট ড্রামাটিস্ট। এখানকার সাথে আপনাকে একটা জিনিস আমি মনে করে দিতে চাই, সেটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারকে আপনি যদি বলেন যে গ্রেটেস্ট ড্রামাটিস্ট, এখানে একটা প্রসঙ্গ আছে, মডার্ন ড্রামাটিস্ট বললে কিন্তু উত্তর হবে জর্জ বার্নার্ড শো। খেয়াল রাখবেন, পার্থক্যগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা এই ফাঁকে একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। অনেকে আমার সাথে ক্লাসে আছেন, খুলনা থেকে ব্রোজেন, নুসরাত, এরপর আছে হিতশ্রী, নুসরাত জাহান। আপনারা কমেন্ট করতে থাকেন আর আলোচনা শুনতে থাকেন, মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু। রাজবাড়ী থেকে আছেন তামিমুল সৌরভ, ধন্যবাদ। আচ্ছা তাহলে দেখেন, গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলা হয় কাকে? উইলিয়াম শেক্সপিয়ারকে। আর যদি বলেন মডার্ন ড্রামাটিস্ট, তাহলে আমরা আনসার করবো হচ্ছে জেবি শো। আচ্ছা তারপরে দেখেন গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, এই যে বিশ্বের সুপারস্টারও তাকে বলা হয়, এটাও একটু মনে রাখতে হবে। নাইট উইদাউট ক্রাউন, মুকুটবিহীন সম্রাট। কেন মুকুটবিহীন সম্রাট? কারণ তার সময় তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে নাটকে তার চেয়ে বিখ্যাত আর কেউ ছিল না, ইভেন এখন পর্যন্ত, যে কারণে তাকে বলা হয় মুকুটবিহীন সম্রাট।
আরেকটা কথা বলা হয় ট্রাজি কমেডির জনক। ট্রাজি কমেডি বিষয়টা কি? আসলে যে নাটকগুলো ট্রাজেডি মানে দুঃখও থাকবে আবার সেখানে কমেডিও থাকবে, অর্থাৎ হাস্যরসাত্মক উপাত্তও থাকবে, তো সব মিলিয়ে ওনাকে ট্রাজি কমেডির জনকও বলা হয়। ক্লিয়ার? পয়েট অফ হিউম্যান নেচার স্টেট বাই স্যামুয়েল জনসন। এই যে এখন কিন্তু বাংলাতে যেমন আসে ইংরেজিতে এরকম আসতে পারে যে ওনাকে কোন কবি কি বলেছেন, যেমন ওনাকে বলা হয়েছে পয়েট অফ নেচার, প্রকৃতির, সরি, পয়েট অফ হিউম্যান নেচার, মানব প্রকৃতির কবি বলা হয় কাকে? মানব প্রকৃতির কবি বলা হয় উইলিয়াম শেক্সপিয়ারকে। অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না, মনে করবে কবি এটা কাকে বলতে পারে। মনে রাখবেন উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু নাট্যকর, একই সাথে কিছু কবিতা লিখেছেন, সনেট লিখেছেন, একই সাথে তিনি হচ্ছে অ্যাক্টর, মনে রাখবেন। কিন্তু তিনি লিখেননি হচ্ছে গল্প এবং উপন্যাস, আমি সেখানে যাচ্ছি। এরপরে পড়বো আমরা সাহিত্যকর্ম, খুব ইম্পর্টেন্ট, আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো বলছি, একটা বা দুইটা প্রশ্ন আপনি পাবেনই, 100 বিসিএস মানি শেক্সপিয়ার থেকে প্রশ্ন হবে, সাহিত্য মানে এখান থেকে প্রশ্ন হবে। তার সাহিত্যকর্ম মোট হচ্ছে 37টা, এই জিনিসটা মনে রাখবেন। এবং 37টি সাহিত্যকর্ম না, সরি, 37টি হচ্ছে নাটকের কথা বলছি, নাটক বা ড্রামা। হ্যাঁ, ড্রামা যখন স্টেজেস হয়ে যায় তখন সেটার নাম হয় প্লে আর কি। যখন আমরা নাটক লিখিত থাকে তখন সেটা ড্রামা, আর স্টেজ হয়ে গেলে বা স্টেজে উপস্থাপন হলে সেটার নাম হচ্ছে প্লে। এখন মতান্তরে 38টা, এটা আপনার মনে রাখার দরকার নেই, এটা নিতান্তই হচ্ছে অতিরিক্ত তথ্য, বই তৈরি করার সাথে দেওয়া আছে, আমাদের এক্সপার্ট বইতে এগুলো দেওয়া আছে, আমি জাস্ট যেটুকু সাজেস্ট করছি এটুকু পড়বেন। তাহলে নাটক হচ্ছে 37টি, তার 154টি আছে সনেট এবং 2টি আছে কাব্যগ্রন্থ। এই যে এই লাইনটা থেকে প্রশ্ন আসে যে তিনি আসলে কি ছিলেন না, অর্থাৎ তিনি গল্পকার ছিলেন না, তাহলে তিনি গল্প লিখেননি এবং তিনি উপন্যাসও লিখেননি, তার মানে তিনি গল্পও লিখেননি উপন্যাসও লিখেননি, এই বিষয়টুকু মনে রাখবেন। তিনি লিখেছেন কি? নাটক, সনেট এবং কাব্যগ্রন্থ। এরপরে এখান থেকে লাস্ট একটা ইনফরমেশন, অধিকাংশ নাটক মঞ্চস্থ হয়েছে কোথায় বলেন? গ্লোব থিয়েটারে। অধিকাংশ নাটক কোথায় মঞ্চস্থ হয়েছে? গ্লোব থিয়েটারে। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে আশা করি। হ্যাঁ, এবার হচ্ছে আমি যাব ওনার সম্পর্কে পরবর্তী বিস্তারিত অংশে। উইলিয়াম শেক্সপিয়ার তার নাটক এবং সনেটে আইএমবিক পেন্টামিটার, দুই চরণে পঞ্চস্বরঘাত অর্থাৎ 10 মাত্রার ছন্দ ব্যবহার করতেন। এই প্রসঙ্গটা আপনারা অনেকে পড়ে রাখতে পারেন, এখান থেকে যেটুকু আসতে পারে সেটি হচ্ছে যে আইএমবিক পেন্টামিটার মানে দুই চরণে পঞ্চস্বরঘাত যুক্ত 10 মাত্রার ছন্দ, এইটুকু না জানলে আপনি শুধু এইটুকু লিখতে পারেন তার নাটক বা সনেটে তিনি কি ব্যবহার করতেন, আইএমবিক পেন্টামিটার, এই প্রসঙ্গটা প্রয়োজন হবে। ক্লিয়ার? এরপর আসে উইলিয়াম শেক্সপিয়ারের সম্পর্কে নাটক, আমি তো সবগুলো বললাম, সংখ্যা আকারে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো বললাম। এখন আমি সংক্ষেপে তার কাব্যগ্রন্থ দেখব। কাব্যগ্রন্থ হচ্ছে দুটি, আমি প্রথমেই বলেছি কাব্যগ্রন্থ কয়টি? দুটি, একটা হচ্ছে ভেনাস এন্ড অ্যাডোনিস, একটা হচ্ছে রেপ অফ দ্য লুক্রি। দেখেন একটা বিষয় আপনাদেরকে এখানে বলা প্রয়োজন, সেটি হচ্ছে শেক্সপিয়ারের নাটকগুলো কিন্তু স্বাভাবিকভাবে শর্টকাট লেখা থাকে অনেক সময়। হ্যাঁ, এভাবে শর্টকাট লেখা থাকে, সেটা একটু খেয়াল করবেন। আচ্ছা, একজন বলেছেন সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, রিপিট হচ্ছে, আপনি একটু ভালো করে খেয়াল করেন তো সাউন্ড রিপিট হচ্ছে কিনা। ঠিক হওয়ার কথা। আচ্ছা, দেখেন দুইটা কাব্যগ্রন্থ বলছি, ভেনাস এন্ড অ্যাডোনিস। আর আচ্ছা, আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, অনেকেই আছেন। আমি এখন যাব দ্বিতীয় পর্বে, অর্থাৎ এতক্ষণ ছিল হচ্ছে শর্টকাটে আলোচনা, আর এখন দেখবো হচ্ছে আপনাদেরকে নিয়ে একটা ডিটেইলস পোরশনে। হ্যাঁ, এবার দেখেন তাহলে দুইটা কাব্যগ্রন্থ মনে রাখবেন, এই ব্যতিক্রম জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষায়। তাহলে অ্যাডোনিস নামে বিখ্যাত একটা ইলিজি আছে যেটা লিখেছেন হচ্ছে রোমান্টিক কবি পিবি শেলি, এইটা ব্যতিক্রমটা মাথায় রাখবেন। ওনার হচ্ছে ভেনাস এন্ড অ্যাডোনিস, আর অ্যাডোনেইস নামে একটা বিখ্যাত ইলিজি আছে, এটা লিখেছেন কে? রোমান্টিক কবি পিবি শেলি। আচ্ছা, এবার দেখেন 154টি সনেট, এটা তার অজ্ঞাত এক বন্ধু আছে, সেই বন্ধুকে উৎসর্গ করেছেন, কিন্তু তার দুইটা কাব্যগ্রন্থ উৎসর্গ করেছেন কাকে সেটা এখানে লেখা আছে, যদিও এই ডিপ ইনফরমেশনটা লাগবে না, তারপর একটু জেনে রাখেন। তার বন্ধু আল অফ সাউদাম্পটন। হ্যাঁ, এই যেটা আমি মার্কিং করে দিলাম, এটুকু মনে রাখতে পারেন। এবার আসি তার 37টি নাটক সম্পর্কে, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, সেটি হচ্ছে 37টি নাটক তিনি কত সাল থেকে কত সাল পর্যন্ত রচনা করেছিলেন, এইগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায় আমি সেই ভাগটা একটু দেখাবো। দেখেন তার 37টি নাটককে আমি 4টি ভাগে বিভক্ত করে দেখাতে চাই। মূলত 3 ধরনের নাটক, তবে সেটাকে 4 ধরনেরও বলা যায়, একটু খেয়াল করেন।
চার ধরনের নাটক, প্রথমটা হচ্ছে কমেডি নাটক বলতে পারি, তারপর ট্র্যাজেডি নাটক, তারপর ঐতিহাসিক নাটক। তার মানে হচ্ছে উনি কমেডি নাটক লিখছে, মানে হাস্যরসাত্মক নাটক লিখেছেন, ট্র্যাজেডি লিখেছেন, ঐতিহাসিক লিখেছেন এবং ট্রাজি কমেডি। তার মানে হচ্ছে ট্র্যাজেডি এবং কমেডির সমন্বয়ে যেটা যুক্ত করেছেন সেগুলো হচ্ছে ট্রাজি কমেডি। এখন এই জায়গা থেকে একটা প্রশ্ন অনেকে হয়তো বুঝেন না, খেয়াল করেন। ট্রাজি কমেডি যদি বলা হয় যে শেক্সপিয়ার কয় ধরনের নাটক রচনা করেছেন, আপনি উত্তর করবেন প্রথম হচ্ছে 3 ধরনের। যদি অপশনে 4 ধরনের থাকে তাহলে আপনি পরবর্তীতে বলতে পারেন 4 ধরনের, যদি 3 ধরনের না থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন আপনি যখন এই যে 4 নম্বরে যেটা বলা আছে ট্রাজি কমেডি, তাহলে এই নাটকগুলো মূলত কোন নাটকের অন্তর্ভুক্ত? ট্রাজি কমেডি মানে কমেডির অন্তর্ভুক্ত। এখানে পরের শব্দ কোনটা? কমেডি, তাই না? তাহলে আসলে ট্রাজি কমেডি বলতে যে নাটকগুলো মূলত কমেডি, কমেডি থেকে সেগুলোকে আলাদা কিছু পার্ট করা হয়েছে সেগুলো হচ্ছে ট্রাজি কমেডি। তো এই ইনফরমেশনটা একটু মাথায় রাখবেন। তাহলে মূলত নাটক হচ্ছে 3 ধরনের, একইভাবে ট্রাজি কমেডি আবার 3টা। মূলত নাটক 3 ধরনের, যদি অতিরিক্ত একটা প্রকারভেদ করা যায় সেটা হচ্ছে ট্রাজি কমেডি, আর ট্রাজি কমেডি নাটক হচ্ছে মোট 3টি। এইবার আমরা নাটকের প্রকারভেদগুলো ভেঙে ভেঙে দেখব যে কোন ধরনের নাটক কতগুলো রচনা করেছেন। খেয়াল করেন, বিগত সালে দেখা গেছে যে গতবারের আগের বার একটা সুন্দর প্রশ্ন দিয়েছে যে তার শেষ কর্ম কোনটা, তাহলে আমার অবশ্যই সাল ওয়াইজ জানা উচিত যে আসলে কোন সালে কতগুলো কোনগুলো রচনা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আপনারা জাস্ট আগে এই ক্রোনোলজিক্যাল চার্টটা দেখবেন। এই চার্টগুলো কিন্তু আপনি কোথাও পাবেন না। যারা ক্লাসটা শেয়ার করে আমাকে পরে ইনবক্স করবেন এই পিডিএফ এর জন্য, পিডিএফটা দিয়ে দিব, দ্রুত শেয়ার করে দিবেন, শেয়ার করে আমাকে ইনবক্সে জানিয়ে দিবেন আর এখানে লিখে দিবেন শেয়ার করবেন, তাহলে আমি আপনাদেরকে পরে এই পিডিএফটা দিয়ে দিব। খেয়াল করেন, পেলে বা ড্রামাগুলো এইভাবে ক্রোনোলজিক্যালি আপনাকে একটু মাথায় রাখতে হবে। তিনি 1590 থেকে 1601 পর্যন্ত মোট 22টি নাটক লিখেন। কয়টি নাটক লিখেছেন বলেন? 22টি। 1590 থেকে 1601 পর্যন্ত মোট 22টি নাটক লিখেছেন, কিন্তু মোট নাটক 37। আমি কিন্তু এখানে সাল ভাগ করেছি, 1590 থেকে 1601, এটা আপনি না দেখলেও হবে। এবার আসে ওনার নাটকগুলো আমি ক্রোনোলজিক্যালি যে দেখেন সাল ওয়াইজ এখানে সাজিয়ে রেখেছি, এগুলো আপনি না দেখলেও পারেন, তারপরে আমি কয়েকটা ইম্পর্টেন্ট আপনাদেরকে দাগ দিয়ে দিচ্ছি, সেগুলো একটু মাথায় রাখবেন। যেমন কমেডি অফ এরর্স, প্রশ্ন আসার ধরন, এই যে কম এরর, দেখেন এই যে এই জায়গাটা একটু খেয়াল করেন। আমি প্রথমেই বলেছি ওনার নাটকগুলো কিন্তু সংক্ষিপ্ত আকারে উপস্থাপন হতো, নাটকের নামগুলো শর্টকাটে লেখা হতো। সো কমেডি এররকে লেখা হতো কম এরর। ক্লিয়ার? এবার দেখেন তিতাস অ্যাড্রোনিকাস, এটাকে লেখা হতো তিতাস এ। সো এইভাবে কিছু শর্ট নাম আপনাদেরকে একটু সাজেস্ট করবো, একে একটু পড়ে নেবেন। যেমন রোম অ্যান্ড জুল, তার মানে রোমিও অ্যান্ড জুলিয়েট, সংক্ষেপে এভাবে লেখা হবে কে জন, মানে হচ্ছে কিং জন। যদি পরীক্ষা আসে কে জন কে লিখেছেন, আপনাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে কিং জনের কথা বলা হচ্ছে। ঠিক একইভাবে রিচ টু মানে আসলে রিচার্ড টু, রিচার্ড টু, হ্যাঁ, কিং রিচার্ড টু। আচ্ছা, তাহলে ওনার নাটকগুলো কিভাবে মনে রাখবেন আর পুরো অংশটাই আপনাকে বুঝিয়ে দিব, একটু সময় নিতে হবে। আসেন, তারপরে এখানে আমি সব সিরিয়ালে দেওয়া আছে সাল অনুযায়ী, দেখেন কোনটা কত সালে হয়েছে এগুলো। এভাবে আপনি সাল অনুযায়ী মনে রাখতে পারবেন না, জাস্ট যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে প্রথম লিখেছে কোনটা, প্রথম লিখেছে ফার্স্ট পার্ট অফ কিং হেনরি 6, অর্থাৎ রাজা হেনরি 6 নম্বর, মানে হেনরি 6 অনুযায়ী প্রথম পার্ট লিখছে। এটা কত সালে? 1590 সালে। এইটা হচ্ছে আপনি প্রথম মনে রাখবেন। আর এখান থেকে লাস্ট আপনি মনে রাখবেন হচ্ছে এই যে এই চার্টের শেষটা, অর্থাৎ এই যে অনেকে আমরা 37 নম্বর হিসেবে দেখেন, এখানে আমি উল্লেখ করেছি ফেমাস স্টোরি অফ দ্য লাইফ অফ কিং হেনরি 8। আমরা অনেকেই জানি যে শেক্সপিয়ারের শেষ কর্ম ধরা হয় টেম্পেস্টকে। দেখেন আমি 36 নম্বর এটা উল্লেখ করেছি, টেম্পেস্টের সংক্ষিপ্ত নাম হচ্ছে টেম, 36। এটা 1612 সালে, কিন্তু 1613 সালেও তিনি একটা রচনা করেছিলেন, সেটি হচ্ছে ফেমাস হিস্ট্রি অফ লাইফ কিং। এটা হচ্ছে ঐতিহাসিক নাটক, কিন্তু পরীক্ষার হলে যখন প্রশ্ন আসছিল তখন অপশনে কিন্তু কিং হেনরি 8 ছিল না। সো এইটা ঘুরিয়ে কিন্তু আসতে পারে, সো বি কেয়ারফুল। স্বাভাবিকভাবে টেম্পেস্টকে ধরার শেষ কর্ম, এটা ঠিক আছে, কিন্তু আমরা যদি প্রশ্ন কখনো অপশনে এটা পাই কিং হেনরি 8, এটা আনসার করতে হবে। সো সতর্ক থাকবেন। এরপর আসেন, এখান থেকে আমি 37টা নাটক যে পর্যায়ক্রমে বললাম, এই পর্যায়ক্রমে নাটকগুলো আপনাকে একটু ভেঙে ভেঙে আলাদা করে পার্ট পার্ট করে বোঝাবো। যাচ্ছি সেখানে। দেখেন প্রথমে এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, কয়েকটি প্রশ্ন দেখাই। যেমন 1 নম্বরে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেক্সপিয়ার লাস্ট প্লে। দেখেন প্রথম প্রশ্নটা, এটি 37 নম্বর বিসিএস আসছিল, কি হতে পারে উত্তর বলেন। আপনারা যারা একটু বড় করে দেখতে চান ফন্টগুলো, মোবাইলটা একটু রোটেশন করে নেবেন, অর্থাৎ ফুল স্ক্রিন করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এবার আমি দেখে আসি আমার সাথে কারা কারা ক্লাসে আছেন এতক্ষণ। ওকে, অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ মেরিয়া ইসমি আছেন, সাইমা সিদ্দিকা, এরপর আছে হাসিনুর রহমান আছেন ঢাকা থেকে। আর কে কোথা থেকে আছেন জানাবেন।
হ্যাঁ, একটি গুড নিউজ হচ্ছে এই পুরো পিডিএফ অংশটা আপনাদেরকে আমি দিয়ে দিব, সুন্দরভাবে সাজানো পিডিএফ। যদি আপনারা ক্লাস শেয়ার করে আমাকে ইনবক্স করতে পারেন, ক্লাস শেয়ার করে দেখবেন যে আইডি থেকে আমি ক্লাসে আসছি, আমি আব্দুল আলিম, সেই আইডি থেকে আপনারা আমাকে নক করবেন, আপনার বলবেন যে ক্লাস শেয়ার করেছি, তখন আপনারা ওই আইডি থেকে মেসেঞ্জারে পেয়ে যাবেন পিডিএফটা। হ্যাঁ, দ্রুত শেয়ার করে দিবেন। আমি যাচ্ছি এবার পরের অংশে। তাহলে 37টা নাটক আমি ক্রোনোলজিক্যালি দেখালাম, এখন আমি এগুলোকে ভেঙে ভেঙে দেখাবো। 2 নাম্বার, শেক্সপিয়ার কম্পোজড মিউজিক অফ হিজ প্লে ইন হট শর্টার ভার্স। দেখেন এটা পড়েন, 2 নাম্বার প্রশ্ন আপনারা সলভ করেন। উত্তর যদিও দেওয়া আছে, তারপর আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। 2 নাম্বার উত্তর কি হবে বলেন? 2 এর উত্তর হবে 3, মানে আইএমবিক পেন্টামিটার ছন্দে উনি লিখতেন। আচ্ছা, এবার আপনারা সলভ করবেন হচ্ছে কোশ্চেন 5, না 5 তো সহজ আছে, পারবেন। এই যে এই সব প্রশ্নগুলো বিগত সালে আসা, আপনারা সলভ করেন হচ্ছে 8, 9, 10, তিনটি প্রশ্ন সলভ করবেন। আপনাদেরকে আমি সময় দিলাম 8, 9 এবং 10, তিনটি প্রশ্ন। কোশ্চেন 8, 9, 10 দ্রুত সলভ করবেন। আর যারা শেয়ার করেছেন অবশ্যই পিডিএফ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লাস শেষে আপনারা আমাকে মেসেঞ্জারে নক করবেন। আচ্ছা, দেখি কারা কারা উত্তর করলেন। আমি বলেছি 7, 8, 9 উত্তর করতে। নাহিদ ইমরান তন্নি উত্তর করেছেন হচ্ছে 2 এর সি, এরপর হচ্ছে রবিন, ফেনী থেকে আছেন আমাদের সাথে, রংপুর থেকে আছেন, শেয়ার করেছেন হারুনুর রশিদ, নীল প্রজাপতি আছেন, আনসার করবেন। আচ্ছা, 9 এর বি, তাই না? দ্য মিনিং অফ দ্য ইডিয়ম সোয়ান সং। সোয়ান সং মানে হচ্ছে শিল্পীর শেষ কর্ম, অর্থাৎ 9। 8 এর উত্তর হচ্ছে লাস্ট পিস অফ ওয়ার্ক, মানে হচ্ছে 2। 9, শেক্সপিয়ার লিভ ডিউরিং দ্য রিজন অফ, অর্থাৎ শেক্সপিয়ার কোন রানীর সময় ছিলেন, অর্থাৎ হচ্ছে এলিজাবেথের সময়, রানী এলিজাবেথ 1 এর সময় ছিলেন। হুইচ পিরিয়ড অফ ব্রিটিশ লিটারেচার ডাজ শেক্সপিয়ার বিলং। শেক্সপিয়ারের সময়টা আসলে কোন পিরিয়ড? সেটি ছিল এলিজাবেথ পিরিয়ড। ঠিক আছে। আচ্ছা, এবার আমি এমসিকিউ অংশ থেকে বের হচ্ছি। এমসিকিউ মোটামুটি আপনারা পড়ে নেবেন পরে। ওকে, একজন প্রশ্ন করেছেন মিজার ফর মিজার এটা কি কমেডি নাকি ট্র্যাজেডি? আমি যাচ্ছি এখানে। মিজার ফর মিজার এটা হচ্ছে ট্র্যাজেডি। আচ্ছা, এইবার আসি ওনার নাটকগুলো যে বিভক্ত করা হয়েছে, এই এমসিকিউ গুলো আপনারা পড়ে নেবেন পিডিএফ থেকে, যখন পিডিএফ নেবেন সেখান থেকে পড়বেন। এবার খেয়াল করুন, শেক্সপিয়ারের 37টি নাটক 3 ভাগ, কমেডি বা হাস্যরসাত্মক 15টি, ট্র্যাজেডি হচ্ছে 12টি, সংখ্যা মনে রাখবেন। ঐতিহাসিক হচ্ছে 10টি, সো মনে রাখতে পারেন 10, 12, 15, 10, 12, 15, 10, 12, 15 অথবা 15, 12, 10। কমেডি সবচেয়ে বেশি লিখেছেন, ট্র্যাজেডি লিখেছেন 12টি, ঐতিহাসিক লিখেছেন 10টি। আর ট্র্যাজি কমেডি 3টি, সেটা মূলত আমি বলছি কমেডির অংশ, এই 15টার মধ্যেই ছিল। সো এগুলো আমি আপনাদেরকে এখন একটা একটা করে দেখাবো, যে অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কমেডি নাটক 15টা, এটা আপনারা কিভাবে মনে রাখবেন। এখন আসবো একদম মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। আমি প্রথমেই বলে রাখছি, কমেডি নাটকগুলো আপনি মনে রাখবেন হচ্ছে যে নাটকগুলো মূলত কোনো ঘটনা কেন্দ্রিক আছে, অর্থাৎ ব্যক্তির নাম নেই, কোনো ঘটনা বোঝাতে যে নাটকগুলো পাবেন সেগুলো হচ্ছে মূলত কমেডি নাটক। সো কমেডি কয়টা? 15টা। কমেডি কয়টা? 15টা। সবচেয়ে বেশি রচনা করেছেন কোন নাটক? শেক্সপিয়ার, কমেডি। পরীক্ষার হলে প্রশ্ন হতে পারে সবচেয়ে বেশি প্রশ্ন নাটক রচনা করেছেন কোনগুলো? কমেডি। দেখেন, মিড সামার্স নাইট ড্রিম, এটা একটা ঘটনা, মানে মধ্যরাতের নৈশ স্বপ্ন। এগুলো প্রত্যেকটা নাটকের ছোট ছোট ব্যাখ্যা বা ছোট ছোট অংশ কিন্তু দেওয়া আছে আমার এই শিটে, আমি একটু পরে সেগুলো দেখাচ্ছি। তারপরে অ্যাজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মানে শেষ ভালো যার সব ভালো তার। অ্যাজ ইউ লাইক ইট, যেমন তোমার পছন্দ। এগুলো সব এক একটা ঘটনা বোঝাচ্ছে। সো এগুলো আপনি মনে রাখবেন, এগুলো হচ্ছে সব কমেডি নাটক। মাস অ্যাডো অ্যাবাউট নাথিং, অর্থাৎ তুচ্ছটাকে নিয়ে ব্যাপক হইচই, এটা একটা কি কমেডি নাটক। মিজার ফর মিজার, এটাকে অনেকে কমেডি বলেছেন, অনেকে ট্র্যাজেডি বলেছেন, সব মিলিয়ে এটাকে বলা যায় ট্র্যাজি কমেডি। তবে আপনারা প্রথমে উত্তর করবেন হচ্ছে এটি কমেডি হিসাবে। কমেডি না থাকলে এটাকে আবার কি বলা যাবে? ট্র্যাজেডিও বলা যাবে। এক কথা, এটি হচ্ছে ট্র্যাজি কমেডির মিশ্রণ। আচ্ছা, তারপর হচ্ছে পেরিক্লিস বা অ্যাথেন্সের বীর। এরপর দ্য কমেডি অফ এরোর্স, এটা ভ্রান্তিমূলক কমেডি। ভ্রান্তিমূলক কমেডি, এটাও কোন ধরনের নাটক বলেন? এটাও কমেডি নাটক। এরপরে মার্চেন্ট অফ ভেনিস, এই যে আমি যেটা হলুদ করছি এখানে দেখেন, এই দুটো কিন্তু ট্র্যাজি কমেডি। মোট ট্র্যাজি কমেডি হচ্ছে 3টা, আমি 3টাই দেখাচ্ছি। আর এরপর দেখেন মেরি ওয়াইফস উইন্ডসর, মানে উইন্ডসরের উল্লাসিত স্ত্রীগণ। এইভাবে এই নাটকগুলোর বাংলা অর্থ যদি মনে রাখতে পারেন, তাহলে আশা করি আপনি জিনিসগুলো বেশি মনে রাখতে পারবেন।
এবং এই যে একটি বাংলা সাহিত্যের সাথে জড়িত টেমিং অফ দ্য শিউ, মানে বাংলা অনুবাদ আকারে মনির চৌধুরী এখান থেকে অনুবাদ করেছেন মুখরা রমণী বশীকরণ। এই এই নাটকটা মনে রাখতে পারেন যে মনির চৌধুরী শেক্সপিয়ারের কোন নাটকটি অনুবাদ করেছেন, তখন উত্তর হবে টেমিং অফ দ্য শিউ। টেম্পেস্ট, এটি 1612 সালে, দেখেন লাস্ট বিশেষ আসছিল টেম্পেস্ট, সর্বশেষ নাটক। আর এরপর আসতে পারে এটি কত সালে প্রকাশিত হয়, তাহলে এটি হচ্ছে 1612 সালে। টেম্পেস্ট মানে হচ্ছে প্রচন্ড ঝড় বা ভীষণ গন্ডগোল, এই অর্থে ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এটি হচ্ছে শিল্পীর শেষ কর্ম, মানে টেম্পেস্ট হচ্ছে শেষ কর্ম ধরা হয়। তবে আমি এর আগে বলছি এটি ছাড়াও ঐতিহাসিক আরেকটা নাটক আছে, সেটাও মাথায় রাখবেন। এরপর টু জেন্টলম্যান অফ ভেরোনা, এটি ভেরোনা দুই ভদ্রলোককে নিয়ে লেখা উইন্টারস টেল, রোমান্স কমেডি। এই যে কমেডির মধ্যে আবার বেশ কিছু পার্থক্য আছে, রোমান্স কমেডি না এরর কমেডি, অনেক অনেক ধরনের নাম আছে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আচ্ছা, এরপর আসে দেখেন 12th নাইট বা হট ইউ উইল, এই যে এটা কিন্তু বিকল্প না, সো এটাও খেয়াল রাখবেন। এই প্রশ্নটাও কিন্তু বারবার আসছে, 12th নাইট এটি কার লেখা এবং এটি কোন ধরনের। তো দেখেন এই যে যতগুলো বললাম সবগুলো কিন্তু এক একটা ঘটনা বা বিষয়ের নাম। সো ঘটনা বা বিষয়ের নাম বোঝাতে এগুলো হচ্ছে সব কমেডি নাটক বা কমেডি প্লে। একটাই শুধু আপনি নাম মনে রাখবেন, সেটা হচ্ছে পেরিক্লিস, বাদ দিয়ে যতগুলো আছে 15টার মধ্যে অর্থাৎ 14টাই কিন্তু কোনো ব্যক্তির নাম নাই, জাস্ট এটি একটা ঘটনা বা সাধারণ কোন সময়কাল। সো এই যে অর্থ দেখলে আপনি বুঝবেন। সো এই এই সমস্ত বিষয় যেগুলো আছে এগুলো সব হচ্ছে কমেডি নাটক। সো অনেকেই গল্প দিয়ে মুখস্থ করেন, আমি গল্পটা লাস্টে দিব আপনাদেরকে, কিন্তু গল্প দিয়ে মুখস্থ করে মনে হয় না মনে থাকে, এইভাবে সবচেয়ে বেশি মনে থাকবে। এবার দেখেন উপরে 2 স্টার করা 3টা নাটক, অর্থাৎ এই যে এই 3টা নাটক হচ্ছে ট্র্যাজি কমেডি, তার মানে কমেডির মধ্যে থেকে 3টা নাটক বের করবেন, অলস ওয়েল দ্যাটস এন্ডস ওয়েল, দ্য মার্চেন্ট অফ ভেনিস এবং মেজার ফর মেজার। আপনারা সংক্ষেপে মনে রাখতে পারেন এভাবে যে মনে রাখবেন হচ্ছে ওয়েল, মার্চেন্ট আর হলো মিজার, এই 3টা শব্দ মনে রাখলে আপনি মনে রাখতে পারবেন। এই 3টাকে বলা হয় হচ্ছে ট্র্যাজি কমেডি, ট্র্যাজি কমেডি। আচ্ছা, এই ছিল মোটামুটি আপনাদের ট্র্যাজেডি সম্পর্কে নয় সরি কমেডি নাটকগুলো নিয়ে আলোচনা। এই যে এই অংশটা যেটু হলুদ করে দিলাম এইটুকু আপনি পড়ে রাখবেন। ওকে, এবার যাচ্ছি আমি পরের অংশে। দেখেন ট্র্যাজেডি নাটকগুলো দেখবো, এতক্ষণ দেখলাম হচ্ছে কমেডি, এখন দেখবো ট্র্যাজেডি নাটকগুলো। খুব সহজে আপনি এই পেজটা স্ক্রিনশট দিতে পারেন। আর এর মধ্যে আপনাদের একটু পরিচয় নিয়ে আসি, কে কোথা থেকে আমার সাথে ক্লাস দেখছেন, একটু কষ্ট করে ক্লাস সম্পর্কে একটু রেসপন্স করবেন, নতুন কেউ আছেন কিনা, ক্লাস কেমন লাগছে জানাবেন। প্রশ্ন করেছেন একজন লিটারেচারের জন্য কোন বই পড়বো, অবভিয়াসলি এক্সপার্ট ইংলিশ লিটারেচার, আমি যেটি আলোচনা করছি এগুলো হচ্ছে এক্সপার্ট ইংলিশ লিটারেচার বই থেকে। আচ্ছা, আপনারা এই পুরো পিডিএফটা পেয়ে যাবেন ক্লাস শেষে। লিটারেচারের জন্য কোন বই পড়বেন, অবশ্যই এটি পড়বেন। মিথুন হাওলাদার, মিথু আছেন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, মল্লিক, মনিকা মল্লিক, মিনি আছেন। আচ্ছা ঠিক আছে, এরপর আসেন ট্র্যাজেডি নাটক। আমি 12টার কথা বলছি, 12টা ট্র্যাজেডি নাটক কি কি। জাস্ট শর্টকাট বুদ্ধি হচ্ছে ট্র্যাজেডি নাটক সেগুলোই যেগুলো ব্যক্তির নাম আছে। দেখেন রোমিও এন্ড জুলিয়েট ব্যক্তির নাম, জুলিয়াস সিজার ব্যক্তির নাম, হ্যামলেট ব্যক্তির নাম, কিং লিয়ার ব্যক্তির নাম। এরপর দেখেন অথেলো, ম্যাকবেথ, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা। এখানে একটা সতর্কতা দিচ্ছি, সেটি হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা এটা উইলিয়াম শেক্সপিয়ারের, বাট সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এই যে নিচে দেখেন লেখা আছে, আমি হলুদ করলাম, এটি আবার জর্জ বার্নার্সের নাটক। সো এই কম্পারিজনটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, তার আরো একটা নাটক সিম্বেলিন, তিতাস অ্যাড্রোনিকাস, ট্রয়লাস কিসিডা, এগুলো সবগুলো তো ব্যক্তির নাম মনে হচ্ছে। টিমন অফ অ্যাথেন্স, হ্যাঁ অ্যাথেন্সের টিমন, কোরিওলানাস, মেকবেথ, হ্যাঁ এই যে ব্যক্তির নাম সংক্রান্ত যেগুলো এগুলো হচ্ছে সব ট্র্যাজেডি নাটক। তো দেখেন আচ্ছা, একজন প্রশ্ন করতে পারেন, যার যা প্রশ্ন আছে করবেন, আমি আনসার দিব কিন্তু সমস্যা নাই। ট্র্যাজেডি নাটকগুলো মনে রাখার জন্য আমি এখানে যে গল্প দিয়েছি এই গল্প দিয়ে আপনি চাইলে মনে রাখতে পারেন। হ্যামলেট নাটকে কিং লিয়ার ও জুলিয়াস সিজার নামে 2 সেনাপতি ম্যাকবেথ এবং অথেলো মিলে 3 জুটি, রোমিও জুলিয়েট, অ্যান্টনি ক্লিওপেট্রা, ট্রয়লাস এন্ড কিসিডা, 3টা জুটি আছে, হ্যাঁ আটক করে টিমন অফ অ্যাথেন্সের সিম্বালিন শহরে হত্যা করে, যার সাক্ষী ছিল 2 জন, টিটান অ্যাড্রোনিকাস এবং কোরিওলোনাস। সো এইভাবে গল্প আকারে আপনি চাইলে মনে রাখতে পারেন, তবে আমি যেভাবে সূত্রটা বললাম এভাবেই মনে রাখবেন। এগুলো আপনি আবার নিজে পিডিএফ নিয়ে পড়বেন। এই গেল হচ্ছে ট্র্যাজেডি নাটক। এইবার আসেন ঐতিহাসিক নাটক কটা একটু দেখে ফেলেন, আর এর মধ্যে আমি একটু পড়ে আসি কে কি প্রশ্ন করলেন। ওই 3টার জন্য অপশনে কমেডি আর ট্র্যাজি কমেডি থাকলে কোনটা আনসার করব? অবশ্যই আপনারা ট্র্যাজি কমেডি আনসার করবেন, কারণ হচ্ছে ট্র্যাজি কমেডি বললেই কিন্তু সেটা কমেডি হচ্ছে। হ্যাঁ দেখেন ট্র্যাজি কমেডি, কমেডির ধরনটা কি ট্র্যাজি, মানে কোন ধরনের কমেডি, ট্র্যাজির সাথে কমেডি। সো কিন্তু লাস্টের শব্দটাই কিন্তু মূল, মানে কমেডি কথাটাই হচ্ছে মূল। সো আপনি ট্র্যাজি কমেডি বললেই
পারফেক্ট আনসার হবে। আমরা যেমন নাউনের আগে অ্যাডজেক্টিভ ইউজ করি, সো এখানে কিন্তু ট্র্যাজেডি হলো অ্যাডজেক্টিভ, আর লাস্টের কমেডিটা হচ্ছে আপনার মূল শব্দ। ওকে, মহুয়া মহু সাভার থেকে, ধন্যবাদ। এবার দেখেন ঐতিহাসিক নাটকগুলো মনে রাখবেন কিভাবে। ঐতিহাসিক নাটকগুলো আপনি দেখবেন হচ্ছে এই যে তিনটা নাম, হেনরি, জন, রিচার্ড, এই তিনজনের নামে যদি থাকে তাহলে তারা হচ্ছে হেনরি, জন, রিচার্ড, এই তিনজন রাজাকে নিয়ে লিখেছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। তো রাজাদের এই তিনজনের নাম পেলে আপনি দেখবেন এই ধরনের 10টা নাম আছে, যেখানে লিখে দিয়েছি দেখেন, কিং জন, রিচার্ড 1, রিচার্ড 3, তারপর হেনরি 6, হেনরি 6 পার্ট 1, পার্ট 2, পার্ট 3। অর্থাৎ আপনি রাজাদের নামে যে যদি রচনা পান উইলিয়াম শেক্সপিয়ার, তাহলে সেগুলো হচ্ছে ঐতিহাসিক। লক্ষণীয় একটা বিষয় মনে রাখবেন, কিং লিয়ার কিন্তু এখানে নাই। কিং লিয়ার যেটা, সেটা আবার হচ্ছে ট্র্যাজেডি নাটক, কিন্তু কিং হেনরি, কিং জন, কিং রিচার্ড, এই তিনটা হচ্ছে ট্র্যাজেডি, সরি ঐতিহাসিক। মনে থাকবে, 3 রাজা ঐতিহাসিক আর লেয়ার রাজা হচ্ছে ট্র্যাজেডি। সো এই ছিল হচ্ছে মোট ওনার যে 27টা নাটক, সরি 37টা নাটক, এই 37টা নাটক মনে রাখার একদম দুর্দান্ত প্রসেস। আপনারা প্রয়োজনে পুরো ক্লাস আবার পরে রিপিট দেখবেন এবং এই পিডিএফটা আপনারা আমার ক্লাস শেষে আবার নিয়ে পড়বেন। তো টাঙ্গাইল থেকে আসেন একজন, সিরাজগঞ্জ থেকে আসেন, দেখেন এই যে এমসিকিউ গুলো সব আছে এখানে, আমি না বলি তারপর আমার সাথে একবার পড়েন। যেমন শেক্সপিয়ার, জুলিয়াস সিজার কি? জুলিয়াস সিজার কি ব্যক্তির নাম? সো আমরা জুলিয়াস সিজার কি লাগাবো? অবশ্যই ট্র্যাজেডি। ক্লিয়ার? তারপর দেখেন মুনির চৌধুরী মুখর রহমান বশীকরণ কার অনুবাদ? কার লেখার অনুবাদ? এই যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখার অনুবাদ। আচ্ছা, আমার সাথে কয়েকটা এমসিকিউ সলভ করেন। 28 নাম্বার, হু রোট দ্য ট্যামিং অফ দ্য শিউ? ট্যামিং অফ দ্য শিউ এটা কি ব্যক্তির নাম না একটা ঘটনা বা বিষয় বোঝাচ্ছে? সো যেহেতু ঘটনা বা বিষয় বোঝাচ্ছে, সো এই ট্যামিং অফ দ্য শিউ কিন্তু হচ্ছে ঘটনা বোঝাতে আমরা বলছিলাম কি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, এটা হচ্ছে কমেডি। মনে থাকবে? সো এইভাবে আপনারা মনে রাখতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন 26 নাম্বার বলেছে শেক্সপিয়ার মিজার ফর মিজার। মিজার ফর মিজার কি? এটি হচ্ছে কমেডি আনসার করতে পারেন অথবা ট্র্যাজি কমেডি আনসার করতে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো ট্র্যাজি কমেডি আনসার করার পক্ষে কথা বলবো, আর ট্র্যাজি কমেডি বললেই সেটি আসলে কমেডির মধ্যে রূপান্তরিত হয়। আচ্ছা, এরপর আসেন বিখ্যাত কমেডিগুলোর সংক্ষিপ্ত আলোচনা। এই আলোচনাটা আমি আপনাদের সাথে কিং হেনরি V7 নাই কেন? কিং হেনরি 7, কিং হেনরি 7, কিং হেনরি 6, কিং হেনরি 7। আচ্ছা, একজন বলছেন কিং হেনরি 7 নাই কেন? আমার এখানে তো আমি শীটটা যখন তৈরি করি তখন তো কিং হেনরি 6 ছিল, 7 তো দেখিনি, 8 আছে। 7 নাই কেন আমি কি করব? সম্ভবত উনি লিখেননি, অথবা আমারও কোনো ভুল হলে হতে পারে। তাহলে এটা আমি আবার শিওর হবো ইনশাল্লাহ, তবে আমি যতটুকু জানি এগুলোই ঠিক আছে ইনফরমেশন। আচ্ছা, তারপর তার বিখ্যাত কমেডি নাটকগুলোর এইভাবে দেখেন বর্ণনা আছে, আমি বর্ণনা আপনাদেরকে না বলি, আপনারা এই শীটটা পড়ে নেবেন বর্ণনাগুলো কিভাবে পড়বেন, যদিও এই বর্ণনা থেকে খুব বেশি ডিপ প্রশ্ন হয়নি। যেমন কমেডি অফ ইরর্স, এখান থেকে এই লাইনটা পড়তে হবে, এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস নামে রচনা হয়েছে। আর এই যে দেখেন চরিত্রগুলো সুন্দর করে এভাবে ভাগ করে দেওয়া আছে, চরিত্রগুলো ভাগ করা আছে, চরিত্র দুই যমজ, দুই যমজ, দুই যমজ বলতে দুই মনিবের দুই যমজ ছিল, সেখান থেকে আসলে ভ্রান্তিমূলক কমেডি সৃষ্টি হয়েছে। এগুলো আমি এখানে মূল বিষয় আকারে তুলে দিয়েছি, আপনারা চাইলে পরে দেখে নিতে পারবেন। এরপর মিড সামার্স নাইট ড্রিম, প্রত্যেকটা দেখেন এভাবে চরিত্র উল্লেখ করেছি, চরিত্রগুলোর উচ্চারণ উল্লেখ করেছি, পরিচয় উল্লেখ করে দিয়েছি। সো এগুলো আপনি চরিত্র পরিচয় উল্লেখ দেখে আপনারা চাইলে এই যে সংক্ষিপ্ত আকারে গল্পের মূল বিষয়টাও করে নিতে পারবেন। সো এই শীটটা আপনারা ক্লাস শেষে ক্লাসটি শেয়ার করে ফেলেন, শেয়ার করলে আমার কাছ থেকে নিয়ে নেবেন, বাসায় পড়ে ফেলবেন পুরোটা। আচ্ছা, তারপরে যাচ্ছি, এরকম করে অনেকগুলো দেওয়া আছে, আমি জাস্ট এখানে ক্লাসের সাথে অল্প কয়টা তুলেছি। এরপর আছে বিখ্যাত ট্র্যাজেডি নাটকগুলো সংক্ষিপ্ত আলোচনা। দেখেন রোমিও এন্ড জুলিয়েট ট্র্যাজেডি নাটকটার একটা জিস্ট এখানে মূল বিষয় দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে ফেলতে পারবেন। যেমন এখানে চরিত্রগুলো দেওয়া আছে রোমিও, এরপর হচ্ছে রোমিওর নায়িকা হচ্ছে কে? জুলিয়েট, এটা জানি আমরা। মন্টেগু রোমিওর বাবা, লেডি মন্টেগু রোমিওর মা, ক্যাটিউলেট রোমিওর বাবা, সরি এটা হচ্ছে জুলিয়েটের বাবা, আর লেডি ক্যাটিউলেট হচ্ছে জুলিয়েটের মা। এই যে চরিত্রের বর্ণনাগুলো দেওয়া আছে, সেখান থেকে এই নিচের অংশটা আপনারা সংক্ষেপে পড়বেন। তবে এখান থেকে যেটা জরুরি সেটা হচ্ছে কোটেশন উল্লেখ বলে রাখি, শেক্সপিয়ার রিলেটেড যে কোটেশন গুলো আছে এটা আবার আলাদা একটা অধ্যায় কোটেশন আকারে আছে, এই জন্য এখানে খুব বেশি কোটেশন আনা হয়নি। তারপর আপনারা শীটটা যখন পড়বেন পুরোটা পড়ে ফেলবেন। দেখেন রোমিও এন্ড জুলিয়েট কোন ধরনের নাটক? ট্র্যাজেডি। আমি বলছি ব্যক্তির নাম থাকলে সেটাকে ট্র্যাজেডি হিসেবে চিন্তা করবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন হ্যামলেট নাটকের বিস্তারিত বর্ণনা, এখানে আপনাদেরকে চরিত্র উল্লেখ করা আছে, তারপরে পরিচয়, কার পরিচয় কি সেগুলো উল্লেখ করা আছে। হ্যামলেট কে? হ্যামলেট হচ্ছে প্রোটাগনিস্ট, আর প্রোটাগনিস্ট মানে নাটকের মুখ্য চরিত্র। কিং হ্যামলেট কে? রাজা হ্যামলেট হচ্ছে ডেনমার্কের পূর্বের রাজা, যে আসলে হ্যামলেটের বাবা। সো এইভাবে প্রত্যেকটা নাটকের পরিচয় বর্ণনা করে দিয়ে এরপরে নাটকের সম্পর্কে বলা আছে। যেটা পড়বেন আপনারা প্রত্যেকটা নাটকের ধরন পড়বেন, যে এই যে দেখেন
প্রতিশোধমূলক ট্র্যাজেডি। দেখেন ট্র্যাজেডি শুধু মনে রাখলে হবে না, এটা আবার কোন ধরনের ট্র্যাজেডি সেটা মনে রাখবেন। প্রতিশোধমূলক কোনটা? হ্যামলেট কিন্তু প্রতিশোধমূলক একটা ট্র্যাজেডি। মানে হচ্ছে এই হ্যামলেটের গল্পটা আমি আপনাকে বলি। হ্যামলেটের মা হচ্ছে তার চাচাকে বিয়ে করে, তার বাবাকে হত্যা করে হ্যামলেটের চাচা এবং মা মিলে। তখন হ্যামলেট হচ্ছে এই প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধ করে এবং সর্বদা সে পাগল বেশে তার চাচাকে হত্যা করতে যায়। এগুলো এখানে লেখা আছে। তো তখন হ্যামলেটের চাচা অর্থাৎ রাজা কি করলো, হ্যামলেটের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল। কার? একটা ফেন্সিং ম্যাচ অর্থাৎ যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিল লেয়ারটেসের। আর সেখান থেকে সবার মৃত্যু হয়। মানে ওখানে নানা ঘটনার মধ্যে এখানে পুরো ঘটনাটা আছে, আপনারা পড়লে বুঝবেন। তো এইখান থেকে আসলে মূলত এটা হচ্ছে আপনার প্রতিশোধমূলক, মানে বাবার মৃত্যুর হত্যার প্রতিশোধ নিচ্ছে, তো এটা হচ্ছে প্রতিশোধমূলক। সেইভাবে ঘটনাগুলো মনে রাখতে হবে। যেমন রোমিও এন্ড জুলিয়েট হচ্ছে পারিবারিক বিয়োগান্তক, মানে হচ্ছে রোমিও জুলিয়েটের পরিবারের সূত্র ধরে তাদের প্রেম ভালোবাসাকে মেনে না নেওয়ার কারণে তারা দুজনে আত্মহত্যা করে। সো এই সেন্স থেকে এটা হচ্ছে পারিবারিক বিয়োগান্তক নাটক। সো বিয়োগান্তক নাটকগুলো আপনারা মনে রাখবেন যে সেগুলো আসলে কোন সেন্সে আছে, অর্থাৎ নাটকের ধরন। এখান থেকে আপনাকে এই কোটেশনগুলো একটু মনে রাখতে হবে। হ্যামলেট থেকে এই কোটেশনগুলো একটু মুখস্থ করে নেবেন, খুব গুরুত্বপূর্ণ, বারবার আসছে এই কোটেশনগুলো, অনেকবার আসছে। দেখেন, ব্রিভিটি ইজ দ্য সোল অফ উইট, লিসেন টু মেনি, স্পিক টু ফিউ, দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড, বাট থিঙ্কিং মেক ইট সো, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এগুলো সব বাংলা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর হোয়েন সরোজ কাম, দে কাম নট ইন সিঙ্গেল পাইস বাট ইন ব্যাটেলাস, মানে দুঃখ যখন আসে তখন সব দিক থেকেই আসে, এটাকে বলা যায় অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে দেয়। ফ্রেলটি দাই নেম ইজ ওমেন, দুর্বলতায় নারীর অন্য নাম, এটা আরেকটা মিনিং হতে পারে। নেইদার এ ব্রোয়ার নরে লেন্ডার, ধার দিও না ধার নিও না। তো এই যে কোটেশন গুলো বললাম, এই কোটেশন গুলো খুব ইম্পর্টেন্ট, বারবার এগুলো আসছে। আচ্ছা, এরপর দেখেন অথেলো বা মুর থেকে একটা প্রশ্ন আসছিল। অথেলো আসলে গ্রিক বীর, সেই বীর অর্থে মুর শব্দটা ইউজ করা হয়েছে, আর কিছু না। আর এখান থেকে আপনারা অথেলো এইভাবে চরিত্র লেখা আছে, আপনারা চাইলে পড়ে নেবেন। অথেলো থেকে একটা প্রশ্ন আসছিল, হ্যান্ডকারচিপ, রুমাল। আমি এই গল্পটা আপনাদেরকে বলে দিচ্ছি, নাটকটা একটু বলে দিচ্ছি, অথেলোর কাহিনীটা। দেখেন, অথেলো হচ্ছে প্রধান চরিত্র, চিফ অফ ভেনিস অর্থাৎ ভেনিসের জেনারেল, তিনি ছিলেন সেনাপ্রধান। ডেসডিমোনা ছিল অথেলোর ওয়াইফ, ইয়াগো একজন লেফটেন্যান্ট, আর এমিলি ছিল ইয়াগোর ওয়াইফ, আর ক্যাসিও ছিল সেনাপতি। তো দেখেন, এই অথেলো আর ডেসডিমোনার মধ্যে একটা সন্দেহ প্রবণতা সৃষ্টি করে দিয়েছিল তার এক সেনাপতি, যে কারণে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে একজন হত্যা করে ডেসডিমোনাকে। অথেলো হত্যা করে ডেসডিমোনাকে ভুল বোঝাবুঝির মাধ্যমে। এই নাটকের ধরনটুকু আপনাকে আগে করতে হবে। এটি একটি ডোমেস্টিক ট্র্যাজেডি। ডোমেস্টিক ট্র্যাজেডি মানে হচ্ছে গৃহের অভ্যন্তরে যে পারিবারিক কোন্দল, সেখান থেকে বলতে পারি। যে নাটকে স্বামী স্ত্রী কর্তৃক অথবা স্ত্রী স্বামী কর্তৃক মারা যায় তাকে ডোমেস্টিক ট্র্যাজেডি বলা হয়। হ্যাঁ, এই সংজ্ঞাটা মনে রাখবেন। সো এই নাটকে স্বামী কর্তৃক স্ত্রী ডেসডিমোনা মারা গিয়েছিল, অর্থাৎ স্বামী ডেসডিমোনাকে হত্যা করেছিল সন্দেহের বশে। কি সন্দেহের বশে? দেখেন, অথেলো যখন ডেসডিমোনাকে বিয়ে করে তখন অথেলো ডেসডিমোনাকে একটা রুমাল দিয়েছিল, আর রুমালের ইংরেজি হচ্ছে হ্যান্ডকারচিপ। আমি গল্পটা এখান থেকে পড়ে দিচ্ছি, আপনারা পড়ে ফেলতে পারেন। যে দেখেন, এই যে এখান থেকে পড়েন, ডেসডিমোনা পালিয়ে অথেলোকে বিয়ে করে। অথেলো ডেসডিমোনাকে ভালোবাসার চিহ্ন হিসাবে অ্যাজ এ টোকেন কি দিয়েছিল? একটা রুমাল দিয়েছিল। কে দিয়েছিল? অথেলো দিয়েছিল। এখন প্রধান সেনাপতি হওয়ার লোভে ইয়াগো কি করলো? ষড়যন্ত্র করে ওই রুমালটি সেনাপতি, বর্তমান যে সেনাপতি আছে তার ঘরে রেখে আসলো। আর এই কারণে সন্দেহ হিসাবে এটা কি করলো? অথেলোর কাছে জানিয়ে দেওয়া হলো। তো অথেলো কি করলো? বিষয়টা যখন দেখলো সত্যি, তখন সে অথেলো সন্দেহ করে তার ওয়াইফকে হত্যা করলো। কিন্তু হত্যা করার পরে যখন ইয়াগোর স্ত্রী অর্থাৎ যে এমিলিয়া যখন সত্যটা প্রকাশ করে দিল, তখন কি করলো? এই অথেলো তখন নিজের বুকে নিজে ছুরি বসিয়ে আত্মহত্যা করলো। তো এই যে দেখেন, নিজের ওয়াইফকে মারার পরে তখন নিজেই নিজে সুইসাইড করেছে। এই ঘটনাটা মূলত হচ্ছে এই পারিবারিক একজন আরেকজনের সাথে হত্যা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফকে অথবা ওয়াইফ হাজব্যান্ডকে হত্যা। সো এই ধরনের নাটকগুলোকে বলা হচ্ছে ডোমেস্টিক ট্র্যাজেডি। সো পরীক্ষার হলে শুধু ট্র্যাজেডি মনে রাখলে হবে না, আপনাকে মনে রাখতে হবে যে এটা কোন ধরনের ট্র্যাজেডি। সো সেইটুকু মনে রাখতে হলে আপনাকে এই গল্পটা সুন্দর করে পড়তে হবে। সো সবগুলো এরকম নাটকের কিন্তু সংক্ষিপ্ত একটা সারমর্ম তুলে দেওয়া আছে, আপনারা চাইলে এই জিনিসগুলো পড়ে ফেলবেন। সো এই শীটটা বলেছি দিয়ে দিব। কারা কারা ক্লাস শেয়ার করেছেন, এখনো যারা ক্লাস শেয়ার করেননি দ্রুত শেয়ার করে ফেলেন। আমি কিন্তু আপনাদেরকে শীটটা দিব ক্লাস চলা অবস্থায় শেয়ার করলে, পরে কিন্তু শীট চাইলে পাবেন না। আচ্ছা, এরপরে আপনি এখান থেকে দেখেন প্রশ্ন আসছিল একটা 38 নম্বর প্রশ্নটা পড়েন। 38 নাম্বার, অথেলো গেভ ডেসডেমোনা, অথেলো ডেসডেমোনাকে কি দিয়েছিল? উত্তর ছিল হ্যান্ডকারচিপ। হ্যান্ডকারচিপ মানে দিয়েছিল কি? রুমাল দিয়েছিল। হ্যাঁ, ভালোবাসার চিহ্ন হিসাবে রুমাল দিয়েছিল।
সো এইভাবে আপনারা এগুলো পড়বেন, আমি আর বলবো না। কিং লিয়ার এভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। কিং লিয়ারের ঘটনা হচ্ছে রাজা তার 3 মেয়েকে সম্পদ ভাগাভাগির বিষয়ে যে নাটকটা লিখেছিল সেটি। আচ্ছা, এরপরে ম্যাকবেথ আছে, ম্যাকবেথও আছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলা হয়নি, হ্যামলেট হচ্ছে, দাঁড়ান, একটা নাটক ছিল যেটি হচ্ছে সবচেয়ে বড় নাটক, সেটা হচ্ছে হ্যামলেট। হ্যাঁ, আচ্ছা, এরপর আসেন দেখেন ম্যাকবেথ আছে। ম্যাকবেথ এটিও বিয়োগান্তক ট্র্যাজেডি, এটিও আপনারা এখান থেকে গল্প আকারে পড়ে ফেলবেন ইনশাল্লাহ। কোটেশন পড়বেন এখান থেকে, কোটেশনটা খুব জরুরি, কোটেশন আসছিল এখান থেকে অনেকবার। এরপরে শেক্সপিয়ারের বিখ্যাত একটা কবিতা আছে। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আকারে দেওয়া, আরো অনেকগুলো আছে মূল পিডিএফে, আপনারা মূল পিডিএফে ইনশাল্লাহ মেসেঞ্জারে নক করে নিয়ে নেবেন। আর এই এই ইনফরমেশন গুলো মূলত নিয়েছি হচ্ছে এক্সপার্ট ইংলিশ লিটারেচার বই থেকে। আপনারা যারা এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইটি সংগ্রহ করেননি, সেটি ইনশাল্লাহ সংগ্রহ করে ফেলবেন। এটি প্রি অর্ডার চলছে, আমাদের বই বের হবে 10-15 দিন পরে, আপনারা চাইলে প্রি অর্ডার করে ফেলতে পারবেন। চলে আসি শেক্সপিয়ারের আরো কিছু বিষয়। এতক্ষণ গেল নাটক বিষয়, এখন দেখেন শেক্সপিয়ারের একটা কবিতা আপনাদেরকে একটু দেখাবো। ক্লাস প্রায় শেষের দিকে, কিন্তু কবিতা হচ্ছে ক্র্যাবড এজ ইয়ুথ। হ্যাঁ, এই বিশেষ এক্সেপশনাল গুলো মনে রাখার চেষ্টা করবেন, কারণ এই এক্সেপশনাল বিষয়গুলো থেকেও কিন্তু পিএসসি পরীক্ষায় প্রশ্ন করবে। আমি আগেই বলেছি এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আপনি যেহেতু কমন পাবেন, সো অবশ্যই একটু ভালো করে পুরো শীটটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। কমন পাবেনই 100 শেক্সপিয়ারের বিখ্যাত একটা গান আছে, আন্ডার দ্য গ্রিন ট্রি। এই যে ব্যতিক্রম বিষয়গুলো মনে রাখবেন। আন্ডার দ্য গ্রিন ট্রি, এটি কে লিখছে? শেক্সপিয়ার। ক্র্যাবড এজ অ্যান ইয়ুথ কে লিখেছে? উইলিয়াম শেক্সপিয়ার। ক্র্যাবড এজ অ্যান ইয়ুথের ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন পড়ে ফেলবেন। আর উইলিয়াম শেক্সপিয়ারের একটা গান হচ্ছে আন্ডার দ্য গ্রিন ট্রি। এটার সাথে ব্যতিক্রম ভাবে আপনারা যেটা পড়তে পারেন সেটি হচ্ছে আন্ডার দ্য গ্রিন ট্রি। এটা আবার লিখেছেন কে? থমাস হার্ডি। থমাস হার্ডির একটা উপন্যাস। এই যে এই লাইনটা একটু খেয়াল রাখবেন, ব্যতিক্রম জায়গাটা, কারণ এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে। তাহলে আন্ডার দ্য গ্রিন ট্রি এটা দুইজনের লেখা, একটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের গান বা কবিতা, গান বলবেন, আর আরেকটা হচ্ছে থমাস হার্ডির উপন্যাস। একই সাথে যেটি জানতে হবে, আন্ডার দ্য বানিয়ান ট্রি, এটা হচ্ছে আর কে নারায়ণ। ক্লিয়ার? সো প্রিয় দর্শক, এই যে শেক্সপিয়ার সম্পর্কে বিস্তারিত পড়লাম, এই বিস্তারিত আলোচনা থেকে আশা করি আপনারা সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন। এবং সর্বশেষ চমক যেটি, সেটি হচ্ছে আপনারা কিছু কৌশলে মনে রাখার চেষ্টা করতে চান। সেই কৌশল হিসাবে আমি আপনাদের এখানে আরো একটা ব্যতিক্রম গল্প দিয়েছি। উপরেও গল্প ছিল, এই গল্পটা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এটা পিডিএফে পাবেন না, এখান থেকে জাস্ট স্ক্রিনশট দিয়ে রেখে দেন। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি মনে রাখার বিষয়। আর আরেকটা গল্প হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের কমেডিগুলো মনে রাখার বিষয়। আমি যদি উপরে বলেছি সেটা মনে রাখলেই হবে, এগুলো না দেখলেও হবে। তো এই ছিল মোটামুটি উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা। এতক্ষণ যারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে পুরো ক্লাসটি দেখলেন, সবাইকে অনেক ধন্যবাদ। সেই সাথে এক্সপার্ট জব ইংলিশ বইয়ের সৌজন্যে আজকের ক্লাসটি যারা দেখেছেন, তাদেরকে এক্সপার্ট জব ইংলিশ বইটি ক্রয় করে সেই বইটি ভালোভাবে পড়ার দুর্দান্ত আহ্বান থাকলো। বইটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এক্সপার্ট জব ইংলিশ বইটি আপনারা মোটামুটি অনেকের কাছেই আছে, সেই বইটি আপনারা দেখার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই শেষ করতে চাই। ভালো থাকবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তর দিয়ে শেষ করতে চাচ্ছি। তো কারো কাছে কোনো প্রশ্ন? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে একটু জানাতে পারেন, আমি প্রশ্নের উত্তর দিয়ে আজকে ক্লাসটি শেষ করব। আচ্ছা, ক্লাসে আজকে কারা কারা ছিলেন? যেমন জগদীশ দাস পিডিএফ। যারা পিডিএফ চাচ্ছেন ইনবক্স করতে হবে, এখানে না। ইনবক্স আমাকে দেখেন, যে আইডি থেকে ক্লাসে আসছি এই আইডি থেকে মেসেঞ্জারে ইনবক্স করবেন, এখানে পিডিএফ তো শেয়ার করা যায় না। আবু হানিফ ছিলেন আমার সাথে, মোহাম্মদ জহির। হ্যাঁ, কারা কারা ছিলেন একটু জানিয়ে দেন। তারপরে হচ্ছে আজাদুল ইসলাম সুমন ছিলেন, মোহাম্মদ আবু হানিফ ছিলেন, অলিউর রহমান ছিলেন, মেহেরিমা শোভা ছিলেন। বইয়ের দাম কত? এগুলো মেসেঞ্জার ইনবক্স করেন। আচ্ছা, জাহাঙ্গীর আলম পিডিএফ, ইফতেখার আমিন, শেয়ার দিয়েছি। শেয়ার দিলে এখানে না, মেসেঞ্জারে বলতে হবে। এই যে আপনাদেরকে এক্সপার্ট জব ইংলিশ বলতে যে বইটির কথা বলছিলাম, সেটি হচ্ছে স্ক্রিনে দেখেন শো আছে, সেই বইটি আপনারা দেখবেন। এই যে এই বইটির কথা বলেছিলাম। হ্যাঁ, আচ্ছা, নাজমুল হোসেন আছেন, মদিনা পারভিন পিডিএফ শেয়ার করেছেন, ইমা হোসেন প্লাবন সিরাজগঞ্জ। হ্যাঁ, আপনাদের আর কারণ কোনো প্রশ্ন? আজকে যে আলোচনা করলাম, পাশাপাশি আমরা লিটারেচারের আর কোনো রাইটার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। নেক্সট আমরা আগামী কি বারে, আজকে হচ্ছে শনিবার, সোমবারে আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করব। আর সোমবার আপনার একটু শেক্সপিয়ারের পুরো অংশটা পড়ে ফেলবেন পিডিএফ থেকে। আমি একটা পরীক্ষাও নিতে পারি আপনাদের জন্য, পুরো শেক্সপিয়ারের উপরে একটা পরীক্ষা নিয়ে নেব ইনশাল্লাহ সোমবারে। শেক্সপিয়ারের উপরে একটা পরীক্ষা নেব, আপনার উইলিয়াম শেক্সপিয়ার সংক্রান্ত বিস্তারিত বিষয় পড়ে ফেলবেন। তো আজ আর কথা বলছি না, এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।